হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের প্রথম এপিসোডে সকলকে স্বাগত জানাই। আমার নাম বিপ্রদীপ। আমি প্রথমেই বলে দিই, আমি কোনো বিশাল বড় রিভিউয়ার বা এরকম কিছু নই। আমি একজন সাধারণ বইপ্রেমী। তাই যে কোনো ধরনের বই পড়ে আমার যেটা পাঠক প্রতিক্রিয়া হবে সেটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি প্রথম এপিসোডে তুলে ধরছি এই যুগের আমার অন্যতম পছন্দের একজন লেখক অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য সিরিজের দুটি বই সম্বন্ধে, অর্থাৎ হত্যাশাস্ত্র এবং তার সেকেন্ড পার্ট ষড়শাস্ত্র। প্রথমেই বলে রাখি, এই বই দুটি পাবলিশ হয় বুকফার্ম প্রকাশনী থেকে। এবার চলে আসি এই চাণক্য সিরিজ সম্পর্কে। যারা এই ব্যাপারে একটুও জানে না তাদের জন্য আমি শুরুতেই একটু বলে দিতে চাই যে এই চাণক্য হচ্ছে সেই চাণক্য যাকে আমরা ইতিহাসে পড়েছি। ইতিহাসের একটি বিখ্যাত বই অর্থশাস্ত্র যে চাণক্যর লেখা, এখানেও সেই চাণক্যকেই কিন্তু বলা হয়েছে। আমরা জানি যে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই চাণক্যই, এবং শুধু তাই নয়, সেই যুগের অত্যন্ত বুদ্ধিমান এবং গুণী মানুষদের মধ্যে একজন ছিলেন এই চাণক্য বা কৌটিল্য। তার লেখা যে অর্থশাস্ত্র বইটি রয়েছে সেটা পড়লে আমরা জানতে পারবো যে সেটা শুধুমাত্র ইকোনমিক্সের উপর লেখা কোনো একটা বই নয়, সেখানে অপরাধ বিজ্ঞান সম্বন্ধেও খুব গূঢ় তত্ত্ব দেওয়া রয়েছে, এবং সেটার উপর বেস করেই অভিজ্ঞান গাঙ্গুলি এই সিরিজের অবতারণা করেছেন। এবার প্রথমে হত্যাশাস্ত্র সম্পর্কে কিছুটা বলে নিতে চাই। এই হত্যাশাস্ত্রে টোটাল 4টি কাহিনী রয়েছে, তার মধ্যে 3টি গল্প এবং একটি উপন্যাসিকা রয়েছে। এই হত্যাশাস্ত্রের ভূমিকাতেই অভিজ্ঞান গাঙ্গুলি কিন্তু বলে দিয়েছেন যে এটা একটা ঐতিহাসিক চরিত্রের উপর বেস করে ফিকশনাল কাহিনী, তাই এই কাহিনীগুলোকে শুধুমাত্র ডিটেকটিভ কাহিনী বলেই মনে করতে। এবং সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে সত্যি বলতে এই ডিটেকটিভ কাহিনীগুলি কিন্তু সত্যি উৎকৃষ্ট মানের। প্রতিটি কাহিনীর প্লট পয়েন্ট আলাদা, কিন্তু শেষে গিয়ে কোথাও না কোথাও গিয়ে প্রতিটা কাহিনী একে অপরের সাথে যোগ হয়ে যাচ্ছে। সেটা কি করে, সেটা জানতে হলে তো কাহিনী পড়তে হবে। এবার বলি এই হত্যাশাস্ত্র কেন আমার খুব পছন্দ হয়েছে। তার প্রথম কারণ অভিজ্ঞান গাঙ্গুলির লেখনী। তিনি প্রতিটা কাহিনীকে যে সুন্দরভাবে জটটা পাকিয়েছেন, শেষে এসে খুব সুন্দরভাবে সেই জটটা খুলেওছেন। এবং সবথেকে বড় কথা, যেটা ওনার লেখনীর মধ্যে সব থেকে আমার প্রিয়, সেটা হচ্ছে গল্প যত এগোতে থাকে তত উনি কিন্তু ক্লুগুলো দিতে থাকেন। অর্থাৎ চাণক্য যখন ক্লুগুলো জানতে পারছে, সেগুলো কিন্তু পাঠকরাও জানতে পারছে। অর্থাৎ কোনো একটা খুন হয়েছে, কিন্তু সেই খুন কি করে হলো সেটা রিলেটেড তার আশেপাশের যে বিবরণ, সে প্রতিটা বিবরণ কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু চাণক্যের ভিশনের থ্রু দিয়ে। ফলে এই কাহিনী পড়ার সময় শুধুমাত্র পঠন পাঠন হচ্ছে না, মস্তিষ্ক সঞ্চালনও কিন্তু সমানতালে চলছে। অর্থাৎ আপনি যদি একটু সজাগ থাকেন তাহলে চাণক্যের সাথে সাথে কিন্তু আপনিও রহস্যের সমাধান করতে করতেই কাহিনীটাতে এগিয়ে যাবেন, এবং শেষে এসে মিলিয়ে নিতে পারবেন যে আপনার ভাবনাগুলো আলটিমেটলি কাহিনীর এন্ডিংয়ের সাথে মিলল কিনা। অর্থাৎ খুব ইন্টারেক্টিভ ওয়েতে এই কাহিনীগুলো কিন্তু লেখা হয়েছে। এই কারণে হত্যাশাস্ত্র আমার একটি অত্যন্ত প্রিয় বই। তবে এখানে একটি বিষয় বলার দরকার, সেটা হচ্ছে এই কাহিনীতে কিন্তু চাণক্য মেন পাত্র হলেও তার সাথে কিন্তু আরও একজন ক্যারেক্টার রয়েছে, তার নাম জীবসিদ্ধি। অনেকটা শার্লক হোমসের যেমন ওয়াটসন আছে, ফেলুদার যেমন তোপসে আছে, কাকাবাবুর যেরকম সন্তু রয়েছে, ঠিক সেরকমই এইখানে চাণক্যর রয়েছে জীবসিদ্ধি। সমস্ত কাহিনীতে এই জীবসিদ্ধি কিন্তু চাণক্যর একদম ছায়াসঙ্গী হয়ে থাকে, এবং এই দুজনের মধ্যে যে কথোপকথন বা বন্ডিংটা রয়েছে সেটা পড়তেও বেশ লাগে। এবার এখানে আরও একটি বিষয় বলা দরকার। এই হত্যাশাস্ত্রের 4টি কাহিনী তো অতি অবশ্যই খুবই ভালো, কিন্তু তার সাথে এর যোগ্য সঙ্গত দিয়েছে আরও 2জন ব্যক্তি। একজন হচ্ছেন যিনি এর প্রচ্ছদ এঁকেছেন, সপ্তদ্বীপ দে সরকার। হত্যাশাস্ত্রের প্রচ্ছদকে উনি কিন্তু খুব সুন্দরভাবে উনি এঁকেছেন এবং পারপাসটাকে খুব সুন্দরভাবে সার্ভ করেছেন। প্রথম নজরেই এই বইটির প্রতি কিন্তু আকর্ষণ অনুভূত হয় এই প্রচ্ছদের মাধ্যমেই। এবং তার সাথে দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি এর অলঙ্করণ করেছেন, অর্থাৎ গৌতম কর্মকার। কাহিনীর মাঝে মাঝে ওনার আঁকা বেশ কিছু দৃশ্যাবলী এত সুন্দরভাবে রয়েছে যে সেগুলো দেখতে খুবই ভালো লাগে। অর্থাৎ ভালো পড়ার সাথে সাথে সেটাকে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজেশনের কাজও গৌতমবাবু খুব সুন্দরভাবে করেছেন। এবং তার সাথে যেটা অতি অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে বুক ফার্মের পেজ কোয়ালিটি। প্রিন্টিং কোয়ালিটি এবং পেজ কোয়ালিটি বুক ফার্মের খুবই ভালো, এবং সবথেকে বড় কথা, পড়ার সময় কোনো রকম কোনো অসুবিধা হয় না। ফন্ট কিন্তু খুব বেশি বড়ও না, আবার খুব ছোটও না, একদম যেটা বলা যায় স্ট্যান্ডার্ড সাইজের রাখা রয়েছে, যার ফলে পড়তে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। এবং তার সাথে সাথে আরও একটা বিষয় বলার, সেটা হচ্ছে প্রুফ রিডিংও খুব সুন্দর হয়েছে, যেই কারণে বইয়ের মধ্যে আমি সেরকম কোনো বানান ভুল আমি লক্ষ্য করতে পারিনি। এই বইটি প্রথম প্রকাশ হয়েছিল 2021-এর ডিসেম্বর মাসে। সেই সময় বইটি আমি কিনেছিলাম নিছক কৌতূহলবশে, কারণ এর সারসংক্ষেপ হিসেবে পিছনে যা দেয়া রয়েছে সেটা আমাকে আকৃষ্ট করেছিল। তারপরে কেনার পর যখন আমি বইটি পড়তে শুরু করলাম, তখন নিশ্চিত হয়ে গেলাম যে আমার সিদ্ধান্ত ভুল হয়নি।
অর্থাৎ হত্যাশাস্ত্র ডিটেকটিভ হওয়ার পাশাপাশি ঐতিহাসিক দিকগুলোকেও এত সুন্দরভাবে মেনটেন করে চলেছে যে সত্যিকারের বলতে মনে হয় যে সত্যি আমরা ইতিহাসের সেই যুগে চলে গেছি এবং সেই যুগে কিভাবে রহস্য ডিকোড করা হতো সেই বিষয়ে জানতে পারছি। ফলে যারা ভালো ডিটেকটিভ গল্প পড়তে চান এবং এখনো এই চাণক্য সিরিজ পড়েননি তাদের জন্য এই হত্যাশাস্ত্রকে আমি অতি অবশ্যই রেকমেন্ড করব। এবার চলে আসি রিসেন্টলি রিলিজ হওয়া এই চাণক্য সিরিজের দ্বিতীয় বই ষড়শাস্ত্রের ব্যাপারে। 2021 পর তার ঠিক 2 বছর বাদে অর্থাৎ 2023 ডিসেম্বরে এই ষড়শাস্ত্র রিলিজ করেছে এবং আমি আজকে এই বইটি পড়ে উঠলাম। এই ষড়শাস্ত্রের মধ্যে রয়েছে দুটি কাহিনী, একটি উপন্যাসিকা এবং একটি ফুল ফ্লেজ উপন্যাস। এবার এখানে একটা জিনিস যেটা বলার, হত্যাশাস্ত্র যখন এতটা ভালো আমার লেগেছিল সেই কারণে ষড়শাস্ত্রের প্রতি কিন্তু বার আমার হাই সেট হয়ে গিয়েছিল এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে হত্যাশাস্ত্রে যেখানে কাহিনী শেষ হয়েছে তারপর থেকে ষড়শাস্ত্রের কাহিনী আরও আপলিফমেন্ট হবে। কেন এই কথাটা বললাম তার রিজনটা হচ্ছে, আমি এর আগেই বলেছি হত্যাশাস্ত্রে যে টোটাল 4টে কাহিনী রয়েছে তারা কোনো না কোনোভাবে একে অপরের সাথে ইন্টারলিঙ্কড। বিশেষ করে প্রথম কাহিনী এবং শেষ কাহিনী, এই দুটো কাহিনী কিন্তু শেষে এসে গিয়ে পুরোপুরিভাবে নিজেদের সাথে কানেকশন হয়ে যাচ্ছে এবং এটা আমরা বুঝতে পারি যে এটা একটা বড় ইউনিভার্সের পার্ট হতে চলেছে এবং সেই ইউনিভার্সটিকেই কিন্তু এক্সপ্যানশন করা হয়েছে এই সেকেন্ড পার্ট অর্থাৎ ষড়শাস্ত্রতে। কিন্তু এরপরও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, হত্যাশাস্ত্র তো খুবই ভালো লেগেছে, তাহলে কি এই ষড়শাস্ত্রটাও সেই লেভেলের আমার ভালো লেগেছে? এখানে সেই বিষয়ে যদি এক লাইনে আমি বলতে চাই তাহলে আমি বলবো যে আমার বার যেটা অনেকটা হাই লেভেলে সেট হয়ে গেছিল সেই বার ছুতে কিন্তু অভিজ্ঞান গাঙ্গুলি একদম সফল হয়েছেন এবং আমি এই সিরিজের পরবর্তী কাহিনীগুলো নিয়ে যতটাই এক্সাইটেড ছিলাম পড়ার পর ঠিক ততটাই এক্সাইটেড হয়ে গিয়েছি। তার কারণ কাহিনী কিন্তু এখানেই শেষ হয়নি, অর্থাৎ এই সিরিজের যে আরো বই আসতে চলেছে সেটাও বলাই বাহুল্য। লেখনী তো অতি অবশ্যই ভালো, তবে এই সিরিজে যেটা আরো সবথেকে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে চাণক্য এবং জীবসিদ্ধির যে উত্তরণ হয়েছে সেটা ক্যারেক্টার হিসেবেই বলুন বা তার পরিধি হিসেবেই বলুন সেটা কিন্তু অতি অসাধারণ হয়েছে। অর্থাৎ এতদিন যেখানে জীবসিদ্ধি চাণক্যর ছায়াসঙ্গী হিসেবেই সময় কাটিয়েছে, এইখানে এসে কিন্তু তার অনেকটা গুরুত্ব বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে জীবসিদ্ধির কিন্তু খুব বড় একটা ভূমিকা রয়েছে এবং সেটাকে যে আস্তে আস্তে ফুটিয়ে তোলা হচ্ছে সেটা দেখে আমি খুবই খুশি হয়েছি। তার সাথে সাথে ষড়শাস্ত্র সম্পর্কে বলতে গেলে আরও একটা কথা বলতে হয় যে যেখানে হত্যাশাস্ত্র কিছু ডিটেকটিভ কাহিনী ছিল এবং সেটা ধীরে ধীরে নিজের পরিসরকে বড় করছিল, ষড়শাস্ত্রতে সেটা এতটাই বড় হয়ে গেছে যে এটা শুধুমাত্র ডিটেকটিভ কাহিনীর মধ্যে আবদ্ধ বা সীমাবদ্ধ হয়ে নেই। এইটা কিন্তু হয়ে গেছে এখন বলা যেতে পারে আমাদের ইন্ডিয়ার গেম অফ থ্রোনস হিসেবে। এই কথাগুলো কেন বললাম তার কারণ হিসেবে আমি খুব একটা বেশি বলতে পারবো না, কারণ বলতে গেলে সেটা স্পয়লার হয়ে যেতে পারে এবং যারা এখনও এই বইটা পড়েনি আমি চাই আপনারা এই বইটা পড়ুন এবং বইটা পড়ার পর আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বললাম যে এটা গেম অফ থ্রোনসে পরিণত হয়েছে। তাই সেই দিক থেকে ষড়শাস্ত্রকেও থামস আপ। আর শুধু থামস আপ নয়, বরং আমি এটা বলতে পারবো হত্যাশাস্ত্রের থেকেও ষড়শাস্ত্র কিন্তু এক ধাপ এগিয়ে গিয়েছে, অর্থাৎ থার্ড পার্টের জন্য বার কিন্তু আরও হাই সেট হয়ে গেছে। তবে আমার এটা দৃঢ় বিশ্বাস আছে অভিজ্ঞানবাবু তার লেখার মাধ্যমে সেই বারকেও ছুঁয়ে ফেলতে পারবেন। আচ্ছা, এবার নেক্সট যেটা এখানে বলার সেটা হচ্ছে হত্যাশাস্ত্রের যিনি প্রচ্ছদ তৈরি করেছিলেন অর্থাৎ সপ্তদ্বীপ দে সরকার, তিনিই কিন্তু এখানে প্রচ্ছদ তৈরি করেছেন। এখানে একটা জিনিস যেটা বলতে চাই যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে হত্যাশাস্ত্রের প্রচ্ছদটা কিন্তু অনেকটা মাসি লুকসে ছিল, ওয়ারাজ ষড়শাস্ত্রের যেটা প্রচ্ছদ রয়েছে সেটা কিন্তু অনেকটা ক্লাসি। অর্থাৎ যারা জানেন যে চাণক্যর ক্লাস কিরকম লেভেলে হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ক্লাসি প্রচ্ছদই দরকার। ফলে এই প্রচ্ছদটি দেখে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং তার সাথে সাথে আরও একটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে অলঙ্করণ। এই বইতেও হত্যাশাস্ত্রের মতো অলঙ্করণ করেছেন গৌতম কর্মকার এবং তার কাজও টপ নচ হয়েছে, তাই গৌতমবাবুকেও হ্যাটস অফ জানাই আমি। কিন্তু এখানে এই বইতে দুই একটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে যেটা আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে দ্বিতীয় যে উপন্যাসটা রয়েছে অর্থাৎ ষড়শাস্ত্র, সেখানে পড়তে পড়তে হঠাৎ একটা লাইন মনে হয়েছে যেন হঠাৎ করে শুরু হয়ে গেছে। মোস্ট প্রবাবলি লাইনটা ছিল আছে মলয় কেতু। কি আছে মলয় কেতু, কেন এটা বলা হয়েছে সেটা আমি অন্তত বুঝতে পারিনি। জানি না এই প্রবলেমটা আমার বইতে হয়েছে কিনা। যদি আমার এই ভিডিও অভিজ্ঞানবাবু আপনি দেখে থাকেন তাহলে কাইন্ডলি সেই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করবেন। সেকেন্ড কথা, বেশ কিছু জায়গায় প্রিন্টিং কোয়ালিটি আমি একটু লো দেখেছি, কারণ বেশ কিছু জায়গায় পড়তে পড়তে আমি দেখেছি রীতিমতো শব্দ উঠে গেছে। যদিও লাইনটি কমপ্লিট পড়ে বোঝা যাচ্ছে যে ওখানে কোন শব্দটি ছিল, কিন্তু বুক ফার্মের মতো প্রকাশনের কাছে এই ধরনের ভুল আমি এক্সপেক্ট করিনি। এবার হতে পারে পার্টিকুলারলি এটা এই বইটারই প্রবলেম হতে পারে, কিন্তু যেহেতু এই প্রবলেমটা আমার বইতে আছে তাই আমি এই প্রবলেমটা তুলে ধরলাম। এবার আমি আমার এই চাণক্য সিরিজের পাঠক প্রতিক্রিয়াকে সাম আপ করার চেষ্টা করছি।
পরিশেষে আমি এটাই বলতে চাইছি যে এই চাণক্য সিরিজের পাঠ আমার জন্য অত্যন্তই সুখকর এবং যারা আমার মতো ডিটেকটিভ প্রেমী রয়েছে এবং যারা ভালো গল্প পড়তে পছন্দ করেন তাদেরও এই বইটি আশা করছি খুবই ভালো লাগবে। এই সম্পূর্ণ সিরিজটাকে আমি 5-এর মধ্যে 4 রেটিং দিতে চাই, অর্থাৎ অলমোস্ট পারফেক্টই বলে দিতে চাই। কিছু প্রবলেম হয়েছে যেটা আমি নেগেটিভ পয়েন্টে অলরেডি বলে ফেলেছি, সেই জন্য সেই বিষয়ে আর বিশেষ কথা আমি বলছি না। তবে এইটুকু বলছি, আমি এর পরবর্তী পার্ট পড়ার জন্য কিন্তু মুখিয়ে আছি। অভিজ্ঞানবাবু, আপনাকে কাইন্ডলি তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে আসার জন্য অনুরোধ করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার চাণক্য সিরিজের উপর একটি ছোট্ট পাঠ্য প্রতিক্রিয়া। যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী পাঠ্য প্রতিক্রিয়াতে।